সালটা ছিল 1914। পুরো বিশ্ব ধীরে ধীরে যুদ্ধের দামামায় প্রবেশ করছিল। সর্বত্র এক অস্থিরতাময় পরিবেশ। কিন্তু এই গল্পের শুরুটা হয় সেখান থেকে, যেখানে না ছিল কোনো যুদ্ধ, না ছিল কোনো কোলাহল। একটি ছোট দ্বীপ, যেটা কিনা মানব জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে দাঁড়িয়েছিল। সেখানে না ছিল কোনো জনজাতির বসবাস, আর না ছিল কোনো আওয়াজ। সেখানে ছিল শুধুমাত্র একটি পুরনো লাইট হাউস, যেটা কিনা সমুদ্রের ঢেউয়ের মাঝে একা দাঁড়িয়েছিল, যেন মনে হয় বহু বছর ধরে কোনো রহস্যের পাহারাদারি করছে। সিনেমাটি শুরু হয় একটি জাহাজকে দেখিয়ে। জাহাজটি সাউথ আটলান্টিক সাগরের পথ দিয়ে তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেই জাহাজে একজন ওয়েদার অফিসার ছিল, যার নাম ছিল ডেভিড। তারা এমন একটি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল, যেটা কিনা আটলান্টিক ওশানের সবচেয়ে গভীর অংশে লুকিয়েছিল। সরকারই ডেভিডকে সেখানে পাঠায়, যাতে করে সে ওই আইল্যান্ডের পরিবর্তিত আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে। এবার জাহাজের ক্যাপ্টেন দূরবীন দিয়ে ডেভিডকে ওই আইল্যান্ডটি দেখায়। ক্যাপ্টেন, তার দলবল এবং ডেভিড একটি বোট বা নৌকার মাধ্যমে ওই আইল্যান্ডে এসে পৌঁছায়। তারা সেখানে একটি বাড়ির ভেতরে যায়, যেখানে ডেভিডকে থাকতে হবে। সেই ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। তারা একজন ব্যক্তিকে খুঁজতে শুরু করে, যে কিনা এখানে ডেভিডের আগে থাকত। ক্যাপ্টেন আর ডেভিড এবার কাছের লাইট হাউসটিতে যায়, আর সেখানে গ্রুনার নামের এক ব্যক্তিকে তারা ঘুম থেকে ডেকে তোলে। তারা যখন গ্রুনারকে পুরনো ওয়েদার অফিসারের ব্যাপারে জিজ্ঞাসা করে, গ্রুনার তখন খুবই অনীহার সঙ্গে বলে যে মারা গেছে কোনো এক ভয়ানক রোগে। আর ক্যাপ্টেন যখন তার মৃতদেহের ব্যাপারে গ্রুনারকে জিজ্ঞাসা করে, তখন তার উত্তর তো আরও বেশি অদ্ভুত রকমের ছিল, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই চুপ হয়ে যায়। এই জায়গাটা যতটা শুনশান ছিল, ঠিক ততটাই ভয়ানক ছিল। কিন্তু ডেভিড যদি এই মিশনটি সম্পূর্ণ করতে পারে, তাহলে সে সরকারের পক্ষ থেকে একটা ভালো রকমের পুরস্কার পাবে। তাই ডেভিড ঠিক করলো যে যাই কিছু হয়ে যাক না কেন, সে এখানেই থাকবে। তাই ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় তার নিজের সুরক্ষার জন্য। হয়তো এই জায়গাটি এতটাও সুরক্ষিত নয় যতটা দেখে মনে হয়। এবার ক্যাপ্টেনের চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেয়, মানে থাকার উপযুক্ত বানায়। ওই ঘরের একটি ড্রয়ারে ডেভিড একটি ডায়েরি দেখতে পায়, সেই পুরনো ওয়েদার অফিসারের। সেই অফিসারটি 1913 সালে এই আইল্যান্ডের মাটিতে তার পা রেখেছিল। ডায়েরিতে এই আইল্যান্ডের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সবকিছুই অস্পষ্ট ছিল। পরের দিন সকালে ডেভিড কিছু কালো পাথর দেখতে পায়, যেগুলির মাঝে অনেক ঝিনুকের খোলস রাখা ছিল। ডেভিড এরপর আবহাওয়ার পরীক্ষা নিরীক্ষার কাজ করতে থাকে আর গ্রুনারকে দেখায়, যে কিনা তখন এক্সারসাইজ করছিল। রাতের বেলা ডেভিড তার দরজা খটখট করার আওয়াজ শুনতে পায়। ডেভিডের মনে হয় হয়তো এটা গ্রুনার, কিন্তু ডেভিড তার দরজার নিচ থেকে একটা হাত দেখতে পায়, কিন্তু হাতটা কোনো মানুষের ছিল না। ডেভিডের বুক ভয় কেঁপে ওঠে। সে তখন সোজা বেসমেন্টের দিকে দৌড়ায় আর বেসমেন্টের ভিতর নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই সেই ভয়ঙ্কর প্রাণীটা ঘরের ভেতর প্রবেশ করে। সেই প্রাণীটি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল, আর তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। সেই প্রাণীটি বেসমেন্টের ফাঁকা জায়গা থেকে ডেভিডের দিকে তাকিয়েছিল। ডেভিড তার সামনে রাখা একটা ছুরি উঠিয়ে নেয়, আর যেই না সেই চোখটা বেসমেন্টের ফাঁকা জায়গার কাছে আসে, ডেভিড তার সর্বশক্তি দিয়ে তার ওপর ছুরি মারে। সেই প্রাণীটা তখন আর্তনাদ করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই প্রাণীটা যে কোনো সময় আবারও চলে আসতে পারে। ডেভিড তাই বেসমেন্টের দরজা খুব শক্তপোক্ত করে বন্ধ করে দেয়, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখে, আর সারা রাত সেখানেই আতঙ্কের সাথে জেগে কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন ডেভিড ঘর থেকে বাইরে যায়, তখন সে বালির ওপরে কিছু চিহ্ন দেখতে পায়, যে চিহ্নগুলো সমুদ্রের দিক পর্যন্ত চলে গেছে। ডেভিড তখন গ্রুনারের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু গ্রুনার দরজায় তালা দিয়ে রাখে
আর ডেভিডকে সেখান থেকে তাড়ানোর জন্য তার গায়ে জল ঢেলে দেয়। তখন ডেভিড ভেবে নেয় যে তার নিজের সাহায্য তাকে নিজেই করতে হবে। এরপর ডেভিড তার নিজের বাড়ির চারপাশে গাছের ডাল দিয়ে তৈরি বর্ষা লাগিয়ে দেয় আর তার দরজার কাছে বইয়ের ঢিপি বানিয়ে তার ওপর কেরোসিন ছিটিয়ে দেয়। কিন্তু এমন একটা বিষয় ছিল যেটার ব্যাপারে ডেভিড তখনও কোনো কিছুই জানত না, আর সেই রহস্যটা ডেভিড আর রাতেই জানতে পারবে। ডেভিড তার ঘরে একটি পুরনো বাক্স খুঁজে পায় যেটার মধ্যে একটা বন্দুক লুকানো ছিল আর ছিল অনেকগুলো গুলি। সেটা দেখে ডেভিডের একটু স্বস্তি বোধ হয়, কিন্তু তখনও তার ভিতরের ভয় কাটছিল না। যেই না সূর্য অস্ত যাবার সময় হয়, ডেভিডের হৃদস্পন্দন যেন দ্রুত হতে থাকে। অন্ধকার যেন চারিদিককে ঘিরে ফেলেছিল, আর ডেভিড বন্দুক হাতে নিয়ে ঘরের একটা কোণায় বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ যেন সেই নিস্তব্ধতাকে ভেঙে দেয়, আর ডেভিড তখন তার জানলার দিকে এগিয়ে যায়। তখন যেন ডেভিডের পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে যে শুধুমাত্র একটা নয়, জলের মধ্যে থেকে আরও অনেক ক্রিয়েচার বা সেই অদ্ভুত রকমের প্রাণীগুলি উপরের দিকে উঠে আসছে, আর তারা সবাই ডেভিডের ঘরের দিকেই এগিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যেই তারা ডেভিডের ঘরের দরজা ভেঙে ফেলবার চেষ্টা করতে থাকে। ডেভিড তাই তৎক্ষণাৎ গুলি চালানো শুরু করে দেয়। কয়েকটি প্রাণী মরে পড়ে যায়। ডেভিড এরপর বাইরে থাকা বইয়ের গুচ্ছে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে ক্রিয়েচারগুলি পালাতে শুরু করে, কিন্তু আগুন ঘরের ভেতরেও ছড়িয়ে পড়ে। ডেভিড তখন আগুনের হাত থেকে বাঁচার জন্য একটা চাদর মুড়ি দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর ডেভিড একটি পাথরের নিচে লুকিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ডেভিড একটা বন্দুক নিয়ে গ্রুনারকে অনুসরণ করে। এবার যেই না গ্রুনার জল ভরার জন্য বাইরে বেরোয়, ডেভিড তখন চুপিসারে তার পিছু করে। ডেভিডের উদ্দেশ্য ছিল গ্রুনারের দিকে গান পয়েন্ট করে লাইট হাউসের ভেতরে ঢুকে যাবে। ডেভিড এবার যেই না তার বন্দুকের নল নিশানায় রাখে, ঠিক তখনই একটি ভয়ঙ্কর প্রাণী হঠাৎ করে ডেভিডের ওপরে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই চলে। ডেভিড তার রাইফেল দিয়ে ওই প্রাণীটিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন দিক থেকে গ্রুনার রাইফেল উঠিয়ে তার দিকে চলে আসে আর বলে, এটা আমার পোষ্য। ডেভিড গুলি চালায় না, কিন্তু একটা শর্ত দেয়, যদি প্রাণীটিকে বেঁচে থাকতে হয় তাহলে ডেভিডকে লাইট হাউসে থাকতে দিতে হবে। ডেভিডের কাছে 1 বছরের জন্য প্রচুর গান পাউডার ছিল, আর এতটা পরিমাণে খাবারও ছিল যেটা খেয়ে দুজন বেঁচে থাকতে পারবে। গ্রুনার কয়েক মুহূর্তের জন্য চুপ করে থাকে, আর সে আস্তে করে ঠিক আছে বলে দেয়। সন্ধ্যা হওয়ার আগে তারা দুজন অবশিষ্ট খাবারটুকু নিয়ে লাইট হাউসে ফিরে আসে। অ্যানারিস ডেভিডের হাতের ক্ষতটা চাটতে থাকে, এর ফলে ডেভিডের ক্ষতটা সেরে যেতে থাকে। ডেভিড এরপর গ্রুনারকে জিজ্ঞাসা করে যে কিছুদিন আগে যখন ক্যাপ্টেনের জাহাজটি এখানে এসেছিল তখন সে এই আইল্যান্ড থেকে তো চলে যেতে পারত, কিন্তু গ্রুনার এমনটা করেনি। গ্রুনার বলে যে এই আইল্যান্ডে থাকতে তার ভালো লাগে, সে এইসব ক্রিয়েচারদের অর্থাৎ ওই প্রাণীদের ভয় পায় না। এবার রাতের বেলা অ্যানারিস অদ্ভুত রকমের আওয়াজ করতে শুরু করে, আর ওই ক্রিয়েচারগুলো আক্রমণ করতে শুরু করে, আর ঠিক তখনই ডেভিড অজ্ঞান হয়ে যায়। গ্রুনার একাই ওদের সঙ্গে লড়তে থাকে। পরের দিন সকালে রেগে গিয়ে গ্রুনার ডেভিডকে জাগায় আর বলে, তুমি এখানে যদি থাকতে চাও তাহলে তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে, যেমন জল ভরা, ঘরদোর পরিষ্কার করা, আর রাতের বেলা পাহারার কাজও করতে হবে। ডেভিড নিরুপায় হয়ে সব কিছুতে রাজি হয়ে যায়, কিন্তু একটা জিনিস ছিল যেটা কিনা তাকে মনের ভেতর থেকে ভেঙে দিতে থাকে। সেটা হলো ওই ফিমেল ক্রিয়েচারগুলির ওপরের রোজগার করা অত্যাচারের ব্যাপারটা। কিন্তু একজন মানুষ যে কিনা এত বছর যাবৎ ধরে এই জনশূন্য আইল্যান্ডে একা বসবাস করছে, তার মানসিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। ডেভিড এমন কিছুই ভেবে নেয় যে হয়তো গ্রুনারের মাথা এখন ঠিক নেই, কিন্তু তা সত্ত্বেও গ্রুনারের কথা ডেভিডকে মেনে চলতে হয়। এবার রাত নেমে আসে। তারা দুজনেই রাতের পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর
আবারও সেই ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে বেরিয়ে বাইরে চলে আসে। ক্রিয়েচারগুলো আবারও তাদের ওপরে আক্রমণ করে। এবার ডেভিড আর ক্রিয়েচারগুলোকে আর ভয় পায় না, আর ডেভিড তাদেরকে মারতে শুরু করে। ঠিক তখনই গ্রুনার ডেভিডকে একা ছেড়ে দিয়ে লাইট হাউসে চলে যায়। ডেভিড গ্রুনারকে ডাকতে থাকে, কিন্তু গ্রুনার দরজা খোলে না। এবার সকাল হতেই গ্রুনার দেখে যে ডেভিড রক্তে মাখামাখি হয়ে আছে। ডেভিড এবার শিখে গেছিল যে কিভাবে ওই ক্রিয়েচারদের সঙ্গে লড়তে হবে। সময় পেরিয়ে যেতে থাকে। দিনের বেলা গ্রুনারের কাজ, আর রাতের বেলা জেগে থাকা। এই আইল্যান্ডটা যেন একটা বদ্ধ জেলের মতো মনে হচ্ছিল। কিন্তু সময়ের সাথে সাথে ডেভিডের সঙ্গে ওই ক্রিয়েচারটির যেন একটা অদ্ভুত ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ডেভিডের এবার ওই ক্রিয়েচারটার জন্য কষ্ট হতে থাকে। হয়তো সেও একাকিত্ব বোধে ভুগছে। ডেভিড তাকে একটা নাম দেয়, এনারিস। আর একদিন ডেভিড ও গ্রুনার দেখে যে সেই সব ক্রিয়েচারগুলো বা প্রাণীগুলোর আক্রমণ যেন এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ডেভিডের মনে হয় যে হয়তো শীতের সময় ওই ক্রিয়েচাররা অন্য কোথাও চলে যায়, যেমনটা তিমি মাছেরা করে, অথবা তারা হয়তো বুঝতে পেরে গিয়েছিল যে ডেভিডদের সঙ্গে লড়ে কিছু পাওয়া যাবে না। কিন্তু গ্রুনার ডেভিডকে পরিষ্কারভাবে বলে দেয় যে এমনটা একদমই ভাববে না, ওরা আবারও আক্রমণ করবে। ঠিক সেই রাতে গ্রুনার আর ডেভিড তাদের দরজা আর জানলায় তালা দিতে ভুলে যায়। আর তখনই হঠাৎ ক্রিয়েচারগুলো তাদের ওপরে আক্রমণ শুরু করে দেয়, আর তারা লাইট হাউসে ঢুকে যায়। ক্রিয়েচাররা একসঙ্গে অনেক ছিল, আর গ্রুনারের বন্দুকেও গুলি শেষ হয়ে যায়। এদিকে একটি ক্রিয়েচার গ্রুনারের পায়ে কামড়ে দেয়। তাই যেন তেন প্রকারে ডেভিড ও গ্রুনার লাইট হাউসের উপর অবধি পৌঁছে যায়। এনারিস এবার গ্রুনারের ক্ষতটা ঠিক করবার চেষ্টা করে, কিন্তু ডেভিড এবার বুঝতে পারে যে এই লড়াইটা কোনোভাবেই জেতা সম্ভব নয়। এখন না গুলি অবশিষ্ট আছে, আর না আছে খাবার। পরের দিন সকালে ডেভিড লাইট হাউসের বাইরে ছিল। ঠিক তখনই ডেভিডের দৃষ্টি গিয়ে পড়ে সমুদ্রে থাকা একটি জাহাজের ওপর। ডেভিড দৌড়ে তাড়াতাড়ি ভেতরে যায়, গিয়ে ফ্লেয়ার গানটা নিয়ে আসে আর সিগন্যাল দেওয়ার জন্য বাইরে আসে। কিন্তু গ্রুনার তাকে বাধা দেয়, কারণ সে চাইছিল না যে ডেভিড এখান থেকে চলে যাক। ঠিক তখনই এনারিস গ্রুনারের ওপরে আক্রমণ করে দেয়। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চাইছিল, কিন্তু গ্রুনার কাউকেই এই আইল্যান্ড ছেড়ে যেতে দিতে চায় না। এই আইল্যান্ডটি ছিল গ্রুনারের নিজস্ব জগৎ, যেখানে সে একটা রাজার মতো করে থাকে। তার একজন চাকরও আছে যে কিনা তার সব কথা মেনে চলে। তাই সে এই জীবনটা ছেড়ে শহরে ফিরে যেতে চাইছিল না। এবার এনারিস ডেভিডকে সাহায্য করতে আসে, কিন্তু গ্রুনার তখন এনারিসকে বেল্ট দিয়ে মারতে থাকে। গ্রুনারের পর এনারিসকে লাইট হাউসে নিয়ে যায়, আর এনারিস যখন বাইরে আসে তখন তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। ডেভিড এবার এনারিসের কাছে গিয়ে তাকে একটা খেলনা দেখায়, যেটা কিনা ছিল একটা ছোট বোট বা নৌকা। এনারিস ওই বোটটাকে দেখে অবাক হয়ে যায়। সে তখন ডেভিডকে সমুদ্র তট বা বিচে নিয়ে যায়। সেখানে ডেভিড একটা আসল বোট দেখতে পায়। এবার ডেভিডও যখন ওই আসল বোটটির ব্যাপারে গ্রুনারকে জিজ্ঞাসা করে, তখন গ্রুনার চমকে যায়। গ্রুনার ঠান্ডা মাথায় ডেভিডকে বলে যে সে আগে থেকেই ওই বোটের ব্যাপারে জানত। কিছু মাস আগে একটি স্মাগলিং শিপ, যাতে কিনা অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ ছিল, সেটা ঝড়ের কবলে পড়ে এখানে ডুবে যায়। আর কয়েকজন লোক এই আইল্যান্ড পর্যন্ত পৌঁছেই গিয়েছিল, কিন্তু গ্রুনার কখনোই সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেনি। এইসব কিছু শোনা মাত্র ডেভিডের মাথায় একটা প্ল্যান আসে। তার কাছে ডাইভিং স্যুটের মতো কিছু একটা ছিল। যদি তাদের মধ্যে কেউ সেই স্যুটটা পরে সমুদ্রের ঠিক সেই অংশে ডাইভ করে, তাহলে হতে পারে তারা যদি কোনো বুলেট বা ডায়নামিট পেয়ে যায়, যার ফলে তাদের ওই সব ক্রিয়েচারগুলোর সঙ্গে লড়াই করাটাও একটু সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার এমনটা করতে সোজাসুজি মানা করে দেয়। সে সমুদ্রের ধারে কাছেও যেতে চাইছিল না, কিন্তু ডেভিড তার নিজের প্রাণের ঝুঁকি নিয়েও এই কাজটা করার জন্য তৈরি ছিল। গ্রুনার এবার ডেভিডের এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। গ্রুনার ভাবে যে জলের নিচে ডুব দেওয়াকালীন ডেভিড যদি মারাও যায়, তাহলে সে ডেভিডের থেকে মুক্তি পেয়ে যাবে। ডেভিড এবার স্যুট পরে জলে নামে, আর গ্রুনার একটি পাম্পের সাহায্যে ডেভিডকে হাওয়া দিতে থাকে।
এদিকে ডেভিড জলের নিচে একটা ডাইনামাইটের বাক্স খুঁজে পায়। ডেভিড সেটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর গ্রুনার সেটাকে টেনে ওপরে তুলে নেয়। ঠিক তখনই ডেভিডের পা পিছলে যায়। ডেভিড তখন তার নিজের ওপরে ক্রিয়েচারের এক শিশুকে দেখতে পায়। ডেভিড মাথা খুব ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেয় আর সে জলের ওপর প্রেসার তৈরি করে সেই ডাইভিং স্যুটটাকে সেখানেই ছেড়ে উপরে উঠে আসে। এরপর সে লাইট হাউসের চারিদিকে 2টো স্তরে ডাইনামাইট লাগিয়ে দেয়, যাতে করে এর পরে যখন মনস্টাররা আক্রমণ করবে তখন যেন তাদেরকে এক ধাক্কাতেই শেষ করে দেওয়া যায়। কিছু মাস পর সেখানে তুষারপাত শুরু হয়ে যায়, কিন্তু হামলা বা আক্রমণ হওয়াটা বন্ধ হয়ে যায়। সবকিছু একেবারে শান্ত ছিল। এখন ডেভিড ও গ্রুনারের প্রধান কাজ ছিল শুধুমাত্র লাইট হাউসটাকে দেখাশোনা করা আর পাহারা দেওয়া। শেষমেশ তারা দুজনে মিলে একটা নতুন প্ল্যান তৈরি করে। প্ল্যান অনুযায়ী তারা লাইট হাউসের প্রধান দরজা খুলে রাখবে, যাতে করে যখনই সেই ক্রিয়েচারগুলো তাদের সামনে আসবে ঠিক তখনই যেন তাদেরকে ডাইনামাইট দিয়ে শেষ করে দেওয়া যেতে পারে। এবার কিছুক্ষণ পরেই সব ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে ওপরে উঠে আসতে থাকে আর তারা সোজা মেন গেটের দিকে এগোতে থাকে। তারা ভেতরে ঢোকা মাত্রই ডেভিডের ওপর আক্রমণ করে দেয়। ডেভিডও তখন সাহস দেখিয়ে সেই মনস্টারদের সম্মুখীন হয়। এবার যেই না ওই ক্রিয়েচারগুলো লাইট হাউসের সামনে পৌঁছায় তখনই গ্রুনার ডাইনামাইটের লিভারটা চেপে দেয়। ডেভিড ট্রিগারটাকে পরীক্ষা করে আর দেখে যে সেটার সঙ্গে তার জোড়া লাগানো ছিল না। তারটাকে জোড়া লাগাতেই ডাইনামাইট ব্লাস্ট হয়ে যায় আর বাকি ক্রিয়েচারেরা সেখান থেকে পালাতে থাকে। গ্রুনার সেই বাকি ক্রিয়েচারগুলোকে আটকানোর জন্য ট্রিগারটা আরও একবার চেপে ব্লাস্ট করে দেয়। এই বিস্ফোরণে ডেভিড আর গ্রুনার দুজনেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর ডেভিড দেখে যে তারা অনেক ক্রিয়েচারদের মেরে ফেলেছে আর গ্রুনার তার বর্ষা দিয়ে আহত হয়ে থাকা ক্রিয়েচারগুলোকে তখন মারতে থাকে। ঠিক তখনই ডেভিডের দৃষ্টি গিয়ে পড়ে ওই ক্রিয়েচারগুলোর মধ্যে একটি ক্রিয়েচারের গলা থেকে ঝুলে পড়া একটি নেকলেসের ওপর। সেটা থেকে মনে হচ্ছিল সেটা কোনো মানুষের কল্পনার সঙ্গে জড়িত। ওই মুহূর্তে ডেভিডের মনে হয় যে এরা সবাই হয়তো শুধুমাত্র রাক্ষস নয়, হয়তো তাদের আক্রমণটা কোনো ভুলবশত ছিল। তারা কথা বলতে পারতো না, কিন্তু তারা হয়তো সব কিছু বুঝতে পারত। কিন্তু গ্রুনারের কাছে এর কাছে কোনো কিছুরই একদম ফালতু বিষয় বলে মনে হচ্ছিল। সে মনে করত যে সে হলো এই আইল্যান্ডের রাজা আর প্রত্যেককে তার নির্দেশ মেনে চলতে হবে। সেই দিনের পর থেকে ওই ক্রিয়েচাররা আর সেরকমভাবে আক্রমণ করতে পারেনি। কিন্তু রোজই সমুদ্রের কিনারা থেকে একটা কান্নার আওয়াজ আসত। ডেভিড তখনও জানতো না যে সে কত বড় একটা ক্ষতি করে দিয়েছে, কতগুলো পরিবার ভেঙে গিয়েছিল, কত শিশুরা তার আপনজনদের হারিয়ে ফেলেছিল শুধুমাত্র একটা ভুল ধারণার কারণে। পরের দিন ডেভিড সমুদ্রের মধ্যে সেই সব ক্রিয়েচারদের ছোট ছোট বাচ্চাদের দেখতে পায় আর তাদের সঙ্গে অ্যানারিসও উপস্থিত ছিল। ডেভিডের পর একটা বাচ্চার কাছে যায় আর তার হাতে ডেভিডের দেওয়া সেই খেলনা বুটটা ছিল। ডেভিড তখন অ্যানারিসের পেছনে আরও অনেক ক্রিয়েচারদের দেখতে পায় আর ঠিক তখনই সেখানে গ্রুনারও চলে আসে। ডেভিড গ্রুনারকে বলে এইসব ক্রিয়েচাররা তাদের সঙ্গে শান্তির বোঝাপড়া করতে এসেছে। গ্রুনার এরপর অ্যানারিসকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু অ্যানারিস মানা করে দেয়। গ্রুনার তখন রেগে গিয়ে লাইট হাউসে চলে যায়। যেই না গ্রুনার লাইট হাউসের ভেতরে যায় সেখান থেকে গ্রুনার রেগে গিয়ে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছোড়ে, কিন্তু সেই ফ্লেয়ারটা সোজা গিয়ে পড়ে একটা ছোট ক্রিয়েচারের বাচ্চার ওপর আর সেই নিষ্পাপ ছোট ক্রিয়েচারের বাচ্চাটা সেখানে মারা যায়। এক মুহূর্তের মধ্যে যেন সব পাল্টে গেল। ভয় পেয়ে সমস্ত ক্রিয়েচাররা আবারও সমুদ্রের মধ্যে পালিয়ে যায়। এবার ডেভিডের ওপর থেকেও অ্যানারিসের বিশ্বাস উঠে গিয়েছিল। ডেভিডের মন রাগে ভরে যায়। সে আর কোনো কিছু না ভেবে লাইট হাউসের দিকে দৌড়ায় আর সোজাসুজি গিয়ে গ্রুনারের মুখোমুখি হয়। ডেভিড গ্রুনারের সঙ্গে লড়তে থাকে। ডেভিড গ্রুনারকে বলে যে কেন করলে এসব, ওরা তো শুধু একটু শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মেরে ফেলবার ব্যাপারে মনস্থির করে নেয়। এবার গ্রুনার তার হাতে একটা ধারালো কুঠার নিয়ে যেই না ডেভিডের ওপর আক্রমণ করতে যায়
ঠিক তখনই ডেভিড গ্রুনারকে তার আসল নাম ধরে ডাকে। রবার্ট। এই নাম শুনে গ্রুনার একেবারে স্থির হয়ে যায়। আসলে রবার্ট কখনোই এমন ধরনের ব্যক্তি ছিল না। এই আইল্যান্ডে আসার পরেই তার মানসিক পরিস্থিতি একেবারে পরিবর্তন হয়ে যায়। ডেভিড বলে সে গ্রুনারের স্ত্রীর ব্যাপারে জানে। এই কথা শুনে গ্রুনার থেমে যায় আর তার চোখ থেকে জল পড়তে থাকে। এরপর গ্রুনার ঘরের বাইরে গিয়ে ক্রিয়েচারদের সামনে চলে যাচ্ছে। ক্রিয়েচাররা গ্রুনারকে মেরে ফেলে। আসলে গ্রুনার এটা উপলব্ধি করতে পারে যে সে ওই বাচ্চাটাকে মেরে ভুল করেছে, আর তাই সে নিজেকে শাস্তি দেওয়ার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এবার কিছু মাস পর সেখানে অন্য একটি জাহাজ আসে। 1 বছর পেরিয়ে যায় আর সেই আইল্যান্ডে গভর্নমেন্টের একটি দল আসে একজন নতুন ওয়েদার অফিসারকে সঙ্গে নিয়ে। তারা ডেভিডকে সেখান থেকে বের করে আনে, কিন্তু তারা ডেভিডকেই গ্রুনার ভেবে বসে। আর ডেভিডও তাদের এই ভুল ধারণাকে শোধরায় না। সে চুপচাপ লাইট হাউসের ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কোনো কথা না বলে। সেও যেন এখন ওই আইল্যান্ডেরই একটি অংশ হয়ে গেছে। এরই মাঝে অ্যানারিসও তার পরিবারের সঙ্গে খুশিতে ছিল। এখন তাদের আর গ্রুনারের মতো মানুষের ভয় ছিল না। এখন তারা সমুদ্রে আর আইল্যান্ডেও স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছিল।